যে নিমন্ত্রণটা যে করতে এসেছিল সে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ। দিদি বাড়ি নেই, দিদি একটু বাইরে গেছে, ও আসুক তারপরে ডিম টোস্টটাও করবে, ওই বানাবে বলেছে। মা এই সমস্ত সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে রেখেছে। ড্রাইভার হওয়ার বাসনা মনে মনে পোষণ করিয়াছিল, কিন্তু আমার দাদা হতে দেয় না। ড্রাইভার শুধু বড় মামা না, সেই জেনারেশনের সমস্ত মামাই ড্রাইভার হতে চেয়েছিল। ভেবেছিল ড্রাইভার হলেই মেয়ে পেয়ে যাবো, রঞ্জিত মেয়েকে পেয়ে যাবো। এটাকে বলে যাচ্ছে তাই ভালো, কারণ ও বিন্দু মাত্র কোনো কুট করে জামা প্যান্ট পরতে পারে না। একটুখানি মেকআপ করেছি, থ্যাবড়ানোর ওটা আছে, কিন্তু আবার ওটাকে ধুতে হবে, আবার মুছতে হবে, অতকে করবে, তার থেকে হাতে করেই ঠিক আছে। আমার প্লেটে একটু বেশি শসা পড়েছে, আমার দিদির প্লেটে কম শসা। আমার দিদি আগে আমার প্লেটটার দিকে তাকাচ্ছে যে আমার প্লেটে কত পড়েছে। বলছে তো তুই আইসক্রিম আনিস, তা খেয়ে নে, আমি এটা খেয়ে নি। আমি বলছি মানে তুই যে আমাকে বললি দাঁড়া ভাগ করে খাবো। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন। সকাল সকাল আমি এখন কোটোই বিস্কুট ঢালছি, কিন্তু সকাল সকাল আমি একটা একদম যাচ্ছে তাই ভুল করে ফেলেছি। আমাদের একটা নিমন্ত্রণ আছে, যে নিমন্ত্রণটা যে করতে এসেছিল সে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ, তার বিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে সে আমাকে মুখে বলেছিল সোমবার, তাহলে আমি জানি তাহলে আজকে সোমবার, কিন্তু এখন আমি জানতে পারছি যে কার্ডে লেখা আছে সোমবার নয়, তার আগের দিন। আমার তো ভুল হয়ে যেত, সোমবার আমি চলে যেতাম বিয়ে বাড়ি, কিন্তু সোমবার বিয়ে বাড়িটা নয়, তার আগের দিন বিয়ে বাড়িটা। এত বড় ভুল আমি সকালবেলা দিয়ে এখন কার্ডটা নিয়ে মাকে বলছি, মা সোমবার তাহলে বিয়ে বাড়ি আছে, সোমবার তাহলে বিয়ে বাড়ি। মা বলছে হ্যাঁ সোমবার বিয়ে বাড়ি। এই কার্ডটা দেখি একবার, কার্ডটা দেখে জানতে পারছি সোমবার বিয়ে বাড়ি নয়, তার আগের দিন। মানে আমি কত বড় ভুল করছিলাম, যাবে বিয়ে তার পরের দিন আমি বিয়ে বাড়ি চলে যেতাম। ডিম আনতে গিয়ে বাবা একেবারে এদিকে মাছও নিয়ে চলে এসেছে। বাহ, কাটা মাছই নিয়ে এসেছে 4 পিস, 4 জনের 4 পিস। মা এখন এখানে সমস্ত গাজর পেঁয়াজ লঙ্কাগুলো কোচাচ্ছে। দিদি বাড়ি নেই, দিদি একটু বাইরে গেছে, ও আসুক তারপরে ডিম টোস্টটাও করবে, ওই বানাবে বলেছে। আর বহু যুগ পর মা আজকে এই বিটের জুস করেছে। আগে এটা খেয়ে নি, তারপর ডিম টোস্ট খাবো। আমার মাসি এরকম বেঁকানো তেলের কোটোগুলো হয় না, ওরকম দেখেছে, দিয়ে বলছে এরকম নেবো, দিয়ে আমি এরকম খুঁজতে খুঁজতে দেখেছি, পেয়েছি, কিন্তু আমি আর দামটা দেখিনি। কিন্তু আমি আর তখন না স্ক্রিনশট বা ওই কি বলে অ্যাড টু কাট করে রাখিনি। আমার বুনি আমি এখন এসে শুনছি, আমি নর্মালি আমার মাকে এরকম বলছি, আমি আমার মাকে খুব ভালোবাসি। দিয়ে তখন আমার মা বলছে এরকম করে ঘুরে, আমি তখন হাত দিয়েছি আমার মায়ের গায়ে, মা বলছে এক একটা বোতল 4,000 টাকা দাম। আমি সব রাগ করে দিয়েছি, তো ভালোবাসার দাম তো আমি করতে আসছে, শুনছি যে বেঁকানো তেলের কোটোগুলো 4,000 টাকা করে দাম। একটা মোটা আছে, একটা রোগা আছে বোতল। মোটাটা নাকি কত? মোটাটা 1000 টাকা, আর রোগাটা আবার 4000। মোটাটা জিনিসটা তৈরি করতে বেশি লেগেছে, ওটার দাম বেশি হওয়া উচিত। সরুটা তো জিনিসটা তৈরি করতে মেটেরিয়ালসটা কম লেগেছে, ওটার দাম 4000 টাকা, আর মোটাটার দাম 1000 টাকা। তাদের কোনো মূল্য নাই। মা এখানে করছে গরমা গরম বেগুনি, যদিও আমরা বেগুনি খাবো না। আমরা যখন ডায়েট নামক ঢং করি, আমার মা তখন এই সমস্ত জিনিস বানায়। আর যখন আমরা সমস্ত কিছু খাই কোনো অনুষ্ঠানে, আমার মা কিচ্ছু বানায় না, গত বাসি তরকারিগুলোকে দিয়ে মুড়ি খাওয়াই। ঠিক না ভুল? আমি আজকে বানাবো ডিম টোস্ট, কিন্তু আমি কাল রাতে অনেক কটা ভিডিও নেট পুড়িয়ে দেখেছি যে মাঝখানটা চৌকো করে কেটে তার ভেতর ডিম ভরে বানাচ্ছে। বুড়িকে বলছি আমি এরকম করে বানাই, বলতে পারি না, বানাতে না, চুপচাপ ডিমের মধ্যে চুবিয়ে করে দে। আমি একটা চেষ্টা করবো, ঠিক আছে, না পারলে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। মা এই সমস্ত সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে রেখেছে। মায়ের কাছ থেকে এই বাটিটা আমরা চেয়ে নিয়ে এসেছি, মা দিতে চাইছিল না। রুটি 4 চৌকো করে কেটে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো যাচ্ছে, গোলমরিচের গুঁড়ো চলে গেলো, আর বেশি করে দিলে আমরা দুজনেই ঝাল খাই, আমাদের কোনো অসুবিধা হয় না। এবার চলে যাচ্ছে পেঁয়াজ দিদি, গাজর দাদা, পেঁয়াজ দিদি, এবার চলে যাচ্ছে টমেটো মাসি। আমাদের বাটার শেষ হয়ে গেছে, তেল দিয়ে বানাবো, বাটার থাকলে বাটার দিয়ে বানাতাম, কিন্তু ওপরে একটু ঘি দেবো, একটু ঘি গন্ধ হলে হবে হবে সব ভালো হবে। বেশিক্ষণ সময় লাগবে না, এটা গরম হতে যাচ্ছে। দিদি ওদিকে একটা একটা করে করুক, ততক্ষণ আমি রুটিগুলোকে কেটে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে ঘি বুলিয়ে নিল। হ্যাঁ, ভালো করে ঘি দিয়ে দিলাম, দিয়ে রুটিটাকে দিয়ে দিলাম। এরপর ডিম আর সবজিটা যাবে। এবার ভেতরে এই যে দরজার ফাঁকে চলে যাচ্ছে ডিম আর সবজি, দিয়ে দাও। এবার ঢাকনাটাকে লাগিয়ে দেবো, দরজাটাকে লাগিয়ে দেবো। উপরে আবার একটুখানি ঘি ঘি লাগছে, দরজা লেগে গেছে, দরজার আবার খিল লাগাচ্ছি ঘি দিয়ে। এসব আমার কারিশমা, নতুন নতুন হিন্দি শিখছি, তাই আমি এসব ব্যবহার করছি। কোনো ভাষা না জানাটা অন্যায় নয়, কিন্তু সেই ভাষাটা না শেখার চেষ্টা করাটা আলসেমির পরিচয়। কিন্তু আমি যে কুঁড়ে নই, আমি যে আলসে নই, সেটা আমি পরিচয় দিচ্ছি, আমি হিন্দি শিখছি। দিদি এখন স্মার্ট হয়ে গেছে এই কাজে, সেই জন্য দুটো করে একসাথে করছে। দেখছি পুরো দাদু থাকলে কি বলতো? দাদু থাকলে বলো চলো একটা বিজনেস করবো, এই 24 টাকা রুটি 5-7 হিসাব করতে বসে যেত। হ্যাঁ, এই গাজর টমেটো নিয়ে এক একটা কত 20 টাকা করে পড়বে, 20 টাকা করে পড়লে ওই 18 টাকা খরচা, 2 টাকা লাভ। সুন্দরভাবে হয়ে যাচ্ছে একটার পর একটা।
এদিকে প্লেট সাজানো হয়ে গেছে, আমি আমার একটুখানি শসা গাজর বেঁচেছিল সেগুলোই দিয়ে দিয়েছি। দরজা খুইলা দেখুন তারে করুন তারে বিয়া আমি বউ সাজাইয়া লইয়া যা মোটপুর মাথা দিয়া আহারে 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 আহারে। এই গানটা গীত সঙ্গীত বইয়ের গান। এই গানটা দেখে আমার বড় মামা ড্রাইভার হওয়ার বাসনা মনে মনে পোষণ করিয়াছিল, কিন্তু আমার দাদা হতে দেয় নাই। ড্রাইভার শুধু বড় মামা না, সেই জেনারেশনের সমস্ত মামাই ড্রাইভার হতে চেয়েছিল, ভেবেছিল ড্রাইভার হলেই মেয়ে পেয়ে যাবো। ও রঞ্জিত মেয়েকে পেয়ে যাবো। মার বাবা এখন খাবে না, কারণ একটু আগে মুড়ি খেয়েছে। হ্যাঁ, তাই মার বাবা বলছে যে ডিম আর সব সমস্ত গোলা রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। মা বলছে সন্ধ্যাবেলা আমাদের বানিয়ে দিই। আমার এরকম কেরামতি করতে খুব ভালো লাগে। জিনিসটা খেতে একই, হয়তো ডিমে চুবিয়ে করলো তাই হতো, বা ডিমের অমলেট করে তার উপর রুটি বসালো একই হতো, কিন্তু এই চৌকো বক্স করে আমি দেখেছি। আর আরো ভালো লাগে যখন প্রথমবারে আমি সফলতা পাই, এরপরে আমি আরো ইন্সপায়ার পাই যে আরো কেরামতি রাখাম আমি। ভালো হয়েছে দেখতে, ভালো হয়েছে না? আমি এটাকে ডিমের টোস্ট কোনদিন বানাইনি, এরকম চৌকো করে বক্স করে দেবো। আমরা এই রুটিতেও ডিমের টোস্ট আমার পাও রুটিতে বানিয়ে দেয়। মা এটাকে ইয়ে রুটি বলে, কোয়াটার রুটি বলে। ওই ডিমের অমলেটটা করে তার উপর রুটি দিয়ে সেটাকে পিস পিস করে দেয়। এটাকে আমরা খেয়েছি, মা বানিয়ে দেয়, গপ গপ করে খায়। এই প্রথম আমি চেষ্টা করেছি, কারো কতক্ষণ ধরে দেখেছি আমি, তবে বানিয়েছি আজকে। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, এর মধ্যে আবার একটু বিট নুনও ছড়িয়েছি। খুব ভালো লাগে, অনেকদিন পর ডিম টোস্ট করলাম, তাও আবার একটুখানি কেরামতি। আজকে আমাদের ব্রেকফাস্টের নাম কেরামতি স্টাইলের ডিম টোস্ট। খুব ভালো হয়েছে, এগুলো দারুণ হয়েছে। একসাথে মিশিয়ে নেই শসা আলটা, এরকম তো মাঝে মাঝে বানাতে পারি, কিন্তু রাখি আটা বানাবি। আটা দিয়ে ঘরে এরকম সাইজ রুটি বানাবো, বাবার জমির গম। এই ঘরেও কিন্তু এরকম সাইজ রুটি বানানো যায়। দু তিনবার বলবে, মা একটু বলবে, কিন্তু মাই তো শিখেছে। মনে বলতে বলতে মনে রাম বেরোবে। দেখো মুখ বদল করতে না খেলে হয়, একটাই জীবন। কারণ এই হেলদি খাবারের না সেরকম কোনো খাবার নেই, আর যেগুলো প্রচুর খাবার আছে, কিন্তু আমাদের টাকা পয়সা নেই। একটু বেশি দামি, হ্যাঁ ওগুলো একটু পরে বিষয়। সকালে ডিম টোস্ট খাওয়া হয়ে যাওয়ার পর ঘর মুছেছি, ঘর মুছে মুখে ফেস প্যাক লাগিয়েছি, ফেস প্যাক লাগিয়ে স্নান হয়ে গেছে। খুব ভালো করে স্নান এবার খেয়ে নাও। আর আজকে আমাদের মহারানী গুড়াম। যদি এই গুড়ামটা দু পিসে আমরা সবাই মিলে ভাগ করে খাবো, আর খাবো না, কারণ এই গুড়ামটা অনেক দূর যাবে। কিন্তু কাউকে যখন কোনো কিছু আমরা দিচ্ছি, তার আগে তো আমাদের টেস্ট করে দেখতে হবে জিনিসটা দেওয়ার উপযুক্ত কিনা, তাই বলে খাচ্ছি না, হয়তো খেতাম। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, আর মা আজকে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছে। আমি বলেছি কালকে, ভেবেছি মা কালকেটা দিয়েছি নাকি একটু গরম করে, আমি করেছি আজকে না বানিয়েছি। আমি বুঝতে পারিনি যে বানিয়েছি, আমি বলছি কালকেরটাই দিয়ে দিয়েছো। আর এইদিকে আছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর এই হচ্ছে গুড়াম, আর এই হচ্ছে লেবু, এই হচ্ছে নুন, এই হচ্ছে জল। এই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আজ আমার মায়ের পরীক্ষা, আজ তোমার পরীক্ষা গুড়াম। অমৃত অমৃত অমৃত, ভালো। এটাকে বলে যাচ্ছে তাই ভালো। মা তাহলে গুড়াম 12 মাসই খেতে পারবো, খালি গুড়টা কিনে আনতে হবে, আমটা কিনে আনতে হবে, বাকি তো তুমি আসোই। সন্ধ্যাবেলা আমরা এখন রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে। আমি পরেছি সুন্দর একটা লং গাউন, আর আমি পরেছি অসুন্দর একটা শাড়ি। না আমার মা বলছে তো শাড়ি এটা সুন্দর লাগছে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট। একটু ঝিকিমিকি, ঝাঁকানাকা ঝাঁকানাকা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আমার দিদি কতক্ষণ রাখবে জানি না। আমি আমার চুলটাকে আজকে ভালো করে খোপা করে যাবো, কারণ আমার দিদি তো এখানে বিয়ে বাড়িতে গিয়ে গরমে রেগে গেছে। আমার মাথা চুলগুলোকে ছিড়বে, কারণ মা বাবা তো আজকে যাবে না, আমাকেও পাবে। কারণ ও বিন্দু মাত্র কোনো কুট করে জামা প্যান্ট পরতে পারে না। ও এখন পরে যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে, আরো ভালো করে পরলে আরো ভালো লাগতো, কিন্তু ও কোনো কুটকুটে জিনিস রাখতে পারে না। আমার দিদি এই একটা কারণেই খালি রেগে যায়, ওকে যদি গরমে কোনো কুটকুটে জামা পরে দেওয়া হয়, ব্যাস গরম শীত যে কোনো কালেই হোক না কেন, ওকে যদি কোনো কুটকুটে ড্রেস পরে দেওয়া হয়, ও একদম নিজেতে পাগল হয়, উল্টা সবাইকে পাগল করে ছাড়ে। এই শাড়িটা আমি বছর তিন আগে কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে পরবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত শাড়িটা তখন আমার পরা হয়নি সেই অনুষ্ঠান বাড়িটায়। তারপর থেকেই 3 বছরে 9 করে বলে 15-16টা হবে নাকি, 15-16টা অনুষ্ঠানে আমি যখনই বলেছি এই শাড়িটা পরে যাবো, সেই অনুষ্ঠানটাই আমার ক্যান্সেল হয়ে গেছে। 16টা অনুষ্ঠান আমরা আমাকে যাওয়া হয়নি, পারিনি। যতবার আমি বলেছি আর কিছু না কিছু কারণে আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আর সকালে যখন বলছি মা তাহলে ওই সবুজ শাড়িটা পরে যাবো, আমার মার গুনি হাসছে, চলে আস যাওয়া আজকে ইতিগত যাওয়া হবে না। ও সকালে বলেছে, তখন বলেছে মা একবারে নয় ভাত করে নেবেন, রুটি করে নেবেন, চা করবে, একবারে করে নাও, কারণ যাওয়া হচ্ছে না। এই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজের পিস ছিল, সেটা সেই ব্লাউজের পিসটা কাটিয়ে পরে তাকে ছিঁড়ে আমার মা নেতা কাটি বাড়ি দিয়েছে। এইটা অন্য ব্লাউজের পিস আমি আবার কাটিয়েছি, তার সাথে আমি আজকে পরছি, কিন্তু এই ব্লাউজের পিসটা পরার আমার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, পরে যে আমাকে কতটা ভালো লাগছে এটা কিন্তু আমার মা বলছে খুব ভালো লাগছে। মানে বিয়ে বাড়িতে দেখবি সবাই এরকম শাড়ি পরে, বিয়ে বাড়ি অনুযায়ী একদম ঠিকঠাক, কিন্তু আমার দিদি কতক্ষণ
আমি এরকম না ঝাঁকানাকা একটু পড়তে পারে না, যারা পড়তে পারে সুন্দর করে পড়তে পারে দেখে খুব ভালো লাগে, কিন্তু সবাই তো আর পড়তে পারে না, ক্যারি করতে পারে না। আমি একটু হালকা ধরনের জিনিস ক্যারি করতে পারি আর পছন্দও করি, এটাই হয়ে গেছে সমস্যা। কিন্তু পড়তে তো হবেই, আমার মা যখন বলেছে। তবে আমার এখনো সন্দেহ হচ্ছে আমরা আদৌ যেতে পারবো কিনা, কারণ বাইরে আবার মেঘ ডাকতে শুরু করেছে। একটুখানি মেকআপ করেছি, ওই থ্যাবড়ানোর ওটা আছে, কিন্তু আবার ওটাকে ধুতে হবে, আবার মুছতে হবে, অতকে করবে, তার থেকে হাতে করেই ঠিক আছে। মেকআপের বিষয়ে আমরা একদম জঘন্য থেকে জঘন্য। সবাইকে কি সুন্দর দেখেছি, একটার পর একটা কি সুন্দর করে, তাদেরকে দেখতেও কতটা সুন্দর লাগে। দুর্গাপূজার সময় বুনিয়ার আমি দুর্গাপুজো ওই মোটামুটি 15-16 থেকে 1 মাস আগে পর থেকে আমরা দেখি এটার পর এটা, ওটার পর ওটা দেখে দেখে ফোনে অর্ডার করি, দিয়ে যখন জিনিসগুলো আসে খুব খুশি, লাগাবো পর্যন্ত আমরা ব্যবহার করি না। দিয়ে যখন রেডি হয়ে বেরোই তখন ওই ফসফস ময়েশ্চারাইজার সানস্ক্রিন রাতেবেলা মেখে বেরিয়ে গেলাম, লিপস্টিক কাজল টিপ পাতা, দুর্গাপূজায় আমরা রেডি হয়ে যাই, সেই একই কাহিনী। চুল তো কথা আমার হয়ে গেছে, কিন্তু তারপর আমি আবার এটা দিয়ে মুখটাকে একটুখানি থ্যাপ করছি, কারণ আমি জানি না কেন আমার মনে হচ্ছে আমার মুখটা কেমন একটা লাগছে। দেখি এবার ঠিক হচ্ছে, এবার ঠিক হচ্ছে। প্রথমে সারা দুপুরটা বুনিকে বলে আমাদের একটু আইলাইনার করে দিবি, আজকে আমাকে একটু আইলাইনার করে দিবি, কিন্তু এখন ইচ্ছা করছে। তাই তো তুই কাজল পরে নিয়েছিস? আর পড়বো না। আমার আর দিদির প্রবলেমটা হচ্ছে, মানে আমাদের মেকআপ করলে, মেকআপ তো কিছুই করিনি, কিছু পারিও না আমরা, না ঠিক কনফিডেন্স পাই না যে আমাদের ভালো লাগছে, তার থেকে মেকআপ ছাড়াই মনে হয় যেন না ভালো লাগছে আমাদেরকে। দিদি তো অনেকবার এমনও হয়েছে যে ফাউন্ডেশন মেখে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে শুধু ময়েশ্চারাইজার মেখে চলে গেছি বড় অনুষ্ঠানে। আর আজকে আমি এই কানে এগুলো পরবো, এগুলো রোহন আমাকে গিফট করেছিল আমাদের গাজনে মেলা থেকে বহু বছর আগে, আমি রেখে দিয়েছি যত্ন করে। আমার দিদিকে খুব সিম্পল লাগছে। আমি আজকে এইটা পরে, এটা সেই পুজোয় বাড়ি পুজোয় কিনেছি, কিন্তু মা বলে যখন পর কোথাও আমি একটু এই ধরনের মানে গোল্ড আর মানে এই সমস্ত হলুদ রঙের জিনিসপত্র পুজোয় আর নকল গোল্ড, কিন্তু মা বলছে এগুলো টাকা জোড়া করে করে কিনেছিস, মানে পরে যা বিয়ে বাড়িতে মানুষ এগুলো পরে, আমি একটু অক্সিডাইজ ঘেঁষা আর কি ওই ধরনের জিনিসপত্র পরতে বা ক্লে জাতীয় জিনিসপত্র পরতে আমি বেশি ভালোবাসি। এই হচ্ছে জোড়াশালিকের বিয়ে বাড়ি যাওয়া ফাইনাল লুক। আমরা রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো। বেশি দূর না, বাড়ি থেকে খুব বেশি 10 মিনিট লাগবে হয়তো। আর আমরা এখন দুজনে যাচ্ছি, আসলে বাবাকে ফোন করবো, বাবাকে একবার নিয়ে আসবে, বাবাকে নিয়ে যাচ্ছি, গিফট নিয়েছি আর বেরিয়ে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, এবার যাওয়া যাক। তো চলো চলো দিদি, শাড়ি কোমরে বাঁধা হয়ে গেছে, এবার যাওয়া যাক। চলো। খুব মিষ্টি লাগছে। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি, কিন্তু আমার শাড়িটা পরে শুরু হয়ে গেছে কুটকুটানি, আর ভালো লাগছে না। আমার প্লেটে একটু বেশি শসা পড়েছে, আমার দিদির প্লেটে কম শসা। আমার দিদি আগে আমার প্লেটটার দিকে তাকাচ্ছে যে আমার প্লেটে কত পড়েছে, ব্যাস আমার দিদি এটাকেই পেট ভরিয়ে নেবে। আগে যাবো, পেট ভরে যাবে। খুব ভালো লাগছে খেতে। আমি ভাত, ডাল, পটল চিংড়ি নিয়েছি, আমার একটা নান নিয়ে বসে আছে চিকেন আসার অপেক্ষায়। একটা নান খেয়েছি, একটা নান চিকেন দিয়ে খাবো। ভাত ডাল কিছুই নিবি না? ভালো মেয়ে। আমি বিয়ে বাড়িতে চাটনি খাই না, কিন্তু এটা আমি নানা বলতে বলতে কাকু দিয়ে দিয়েছে, খেয়ে দেখছি আনারসে, খুব ভালো করে জানি। রস গেলে কপাত করে রসগোল্লাটা কে নিতে হবে। বাড়ি চলে এসেছি আমরা, বাবা গেছিল আনতে, বাবা দাঁড়িয়েছিল, আর আজকে ওখানে আনলিমিটেড আইসক্রিম দিচ্ছিল, ম্যাঙ্গোর একটা আইসক্রিম। তো আমরা দুজন দুটো বাটি নিয়েছি, নেওয়ার পর মানে সেখান থেকে আমি বেরোতে পারিনি, আমার দিদি আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে বললো, বোন এটা আমি ধরছি, ধরে বাইরে দাঁড়াচ্ছি, হ্যাঁ তুই বরঞ্চ আর একটা আইসক্রিম নিয়ে ভাগ করে খাবো। আমি সদ মন নিয়ে যে হ্যাঁ আমার দিদি বলছে তাহলে যাই আর একটা আইসক্রিমটা দিদি একটুখানি খেয়ে দেখেছে, বলছে খুব ভালো, তাহলে যাই নিয়ে আসি। হ্যাঁ ম্যাঙ্গোর দিয়ে আমি আর একটা নিয়ে যখন দিদির কাছে গেছি তখন দেখছি আমার দিদি একটা বাটি ফেলছে। আমি বলছি একটা বাটি ফেলছিস মানে? বলছে তো তুই আইসক্রিম আনিস, তা খেয়ে নে, আমি এটা খেয়ে নিই। আমি বলছি মানে তুই যে আমাকে বললি দাঁড়া ভাগ করে খাবো, ও দুটো আইসক্রিম খেয়ে নিল, তারপরে বলছে ঠিক আছে এটা থেকে তোকে ভাগ দেবো। আমি বলছি ঠিক আছে তাহলে ভাগ দেবে। আমি আমার ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে এই বাটিটার চামচটা থেকে মুখে নেবো আইসক্রিমটা, তখন দেখছি ওই বাটিটাও ফেলছে। আমি বলছি তুই যে আমাকে বললি আইসক্রিম দিবি, মানে আমি কত ভোলাবালা, ওর জন্য দুটো আইসক্রিম আমি আনতে গেলাম, ও কি সুন্দর সেজে গুজিয়ে দাঁড়িয়েছিল, আমি ওর জন্য দুটো আইসক্রিম আনতে গেলাম। একইভাবে বাড়ি এসে আমাকে যেন বেশি সুন্দর লাগে, তাই খুব এরকম ঘাড় এদিক ওদিক করে নানা রকমের ছবি তুলেছি, প্রচুর খেয়েছি। আইসক্রিম আজকে আনলিমিটেড ছিল, আইসক্রিমে ম্যাঙ্গো ফ্লেভারটা তো ছিল না, আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল। আর যার বিয়ে সঙ্গীতা, সে আমার ভীষণ কাছের, ভীষণ আদরের, খুব ভালোবাসার একজন মানুষ। ওর বরকে আমরা দেখেছি কি মিষ্টি দেখতে, রসগোল্লা, ও যেমন রসগোল্লা, ওর বর তেমন রসগোল্লা, একটা লাল টুকটুকে পাঞ্জাবি পরে এসছে, এও তেমন লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, কি ভালো লাগছে। যদি ওদের বিয়ের এখন রিচুয়াল শুরু হয়নি, আমরা দেখে। তো একটাই কথা বলবো, খুব অল্প বয়স, নতুন জীবনের সূচনা, নতুন একটা অধ্যায়, খুব ভালো কাটুক সবাইকে নিয়ে। বাবু বিয়ে মানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, বিয়ে মানে একটা বিশাল বড় দায়িত্ব। আমি মাকে দেখে শিখেছি, আমার দুধুকে দেখে শিখেছি, আমি এখনো যদি এখন পদার্পণ বহু দেরি আছে, তাও মাসে মাসে
চারিত্রিক সমস্ত দেখে শিখেছি বিয়ে মানে বিশাল একটা দায়িত্ব। আমি জানি তুই নিষ্ঠাভরতা পালন করবি, খুব ভালো থেকো, নতুন সংসার, নতুন মানুষজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে নিয়ে সুখে থেকো, নতুন অধ্যায় খুব ভালোভাবে শুরু হোক। আমরা যেমন বইতে নতুন একটা চ্যাপ্টার খুব আগ্রহের সাথে থাকি, তেমন একটা নতুন চ্যাপ্টার শুরু হলো, এটা ভীষণ ভালো হবে। নতুন বর কনেকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর অবশ্যই বোনকে ঠকিয়ে আইসক্রিমটা খেও। চলো টাটা।